সামনেই পৌষ সংক্রান্তির পূর্ণ স্নান। আর এই পূর্ণ স্নানের সময় তোমরা যারা গঙ্গাসাগর যেতে চাইছো তাদের জন্য রইল এই ভিডিওটি। কলকাতা থেকে কিভাবে খুব সহজেই গঙ্গাসাগর যাওয়া যায়, সেখানে গিয়ে কোথায় থাকবে, কিভাবে পুজো দেবে, তার সমস্ত খুঁটিনাটি তথ্য রয়েছে আজকের এই ভিডিওটিতে। আমরা এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। গঙ্গাসাগর যাওয়ার জন্য আমরা শিয়ালদা থেকে ধরবো নামখানা লোকাল। আর সব থেকে সকালে যে ট্রেনটি আছে সেটি হলো 5টা 20-তে এবং তারপরে 7টা 14-এ। তো আমরা কিন্তু 7টা 14-র নামখানা লোকাল ধরেছিলাম। শিয়ালদহ স্টেশন থেকে নামখানা লোকালে কাকদ্বীপ পর্যন্ত আমাদের ভাড়া পড়েছিল 25 টাকা মাথা পিছু। শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরার জন্য আমরা কিন্তু যাব শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনে। তো আমরা এখন যাচ্ছি সাউথ সেকশনের দিকে। তো 17 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, 6টা 45-এ ট্রেন এখানে দিয়ে দিয়েছে। তো এখান থেকে ছাড়বে হচ্ছে 7টা 14-এ। তো চলো ট্রেনে উঠে পড়া যায়। একদম রাইট টাইমে কিন্তু ট্রেন ছেড়ে দিল প্ল্যাটফর্ম থেকে। শিয়ালদা থেকে এই নামখানা লোকাল ধরে কাকদ্বীপ যেতে কিন্তু আমাদের সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট। সকাল সকাল শীতের মিঠেল রোদ গায়ে মেখে আর বাইরের অপরূপ দৃশ্য দেখতে দেখতে কখন যে 2 ঘন্টা 30 মিনিট কেটে যাবে বুঝতেই পারবে না। একদম সঠিক সময় 9টা 45 মিনিটে কিন্তু আমরা কাকদ্বীপ স্টেশনে পৌঁছে গেলাম। কাকদ্বীপ স্টেশনে নেমে প্রথমেই কিন্তু আমরা স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে যাব হচ্ছে জেটিঘাট। তো ট্রেন আসবে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো ওখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে ওভারব্রিজ আছে, এই ওভারব্রিজের ওপর দিক দিয়ে নেমে এসে 2 নম্বরে আসতে হবে। এসে 2 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষে এইখান দিয়ে আমাদের আসতে হবে টোটো ধরার জন্য। এই টোটো ধরেই যেতে হবে হচ্ছে লট নাম্বার 8 জেটিঘাটে। তো চলো যাওয়া যাক। কাকদ্বীপ স্টেশনে নেমে কিন্তু দেখলাম প্রচুর মানুষ যাচ্ছে গঙ্গাসাগর দর্শনের উদ্দেশ্যে। স্টেশনের গা বরাবর এই রাস্তাটাই কিন্তু যাচ্ছে সোজা টোটো স্ট্যান্ডের দিকে। জেটিঘাটের দাদা 8 নম্বর। দাদা 8 নম্বর। টোটোয় বসে গেছি। টোটোর ভাড়া এখান থেকে 20 টাকা, কিন্তু মেলার সময় মনে হয় এই ভাড়া 40 টাকা হয়ে যাবে। তো প্রচুর ভিড়, একটু আগে আসবে কিন্তু তোমরা টোটো খুব ইজিলি পাবে এখান থেকে। তো টোটো নিয়েছে নামালো আমাদের হচ্ছে এই যে এই জায়গাতে, এইখানে। তো এখান থেকে 20 টাকা ভাড়া নিল, আর ওই 7 কিলোমিটারের মতন রাস্তা, ওই 20 মিনিটের মতো সময় লাগলো। তো চলো এবার জেটিঘাটের দিকে যাওয়া যাক। এই দিকে যেতে হবে, এইদিকে হচ্ছে জেটিঘাটের টিকিট কাউন্টার। হাঁটা পথ, 2 মিনিটের হাঁটা পথ এলেই হচ্ছে এই হচ্ছে জেটিঘাট। তো এখান থেকেই টিকিট কাউন্টার আছে সামনে।
আমাদের টিকিট কাটা কিন্তু হয়ে গেছে। এবার এই ভেসেল চড়েই আমরা যাব গঙ্গাসাগরের ঘাট কচুবেড়িয়া ঘাটে। আর এই কচুবেড়িয়া ঘাটে যেতে আমাদের টিকিট পড়েছিল মাথাপিছু 9 টাকা করে। প্রতিদিনই কিন্তু এই লট নাম্বার 8 ঘাট থেকে ভেসেল ছাড়ে গঙ্গাসাগরের ঘাট কচুবেড়িয়ার উদ্দেশ্যে। 1 ঘন্টা ছাড়া ছাড়াই কিন্তু ভেসেল অ্যাভেলেবেল থাকে। তবে এই ভেসেলের যাতায়াতটা অনেকটাই নির্ভর করে জলের জোয়ার ভাটার উপরে। এমনি সময় 1 ঘন্টা ছাড়া ছাড়া ভেসেল থাকলেও গঙ্গাসাগর মেলার সময় কিন্তু ভেসেলের পরিমাণ অনেকটাই বেশি থাকে। তাই গঙ্গাসাগর মেলার সময়ও ভেসেলে করে যেতে কিন্তু কোনো সমস্যা হবে না। এখনো কিন্তু এই জায়গাটা পুরোটাই আন্ডার কনস্ট্রাকশন আছে। জোর কদমে এই ঘাট তৈরি করার কাজ কিন্তু চলছে। গঙ্গাসাগর মেলার সময় নয়, এমনি টুকটাক সারা বছরই কিন্তু প্রচুর পর্যটকের আসা যাওয়া লেগে থাকে এই গঙ্গাসাগরে। শিলচরে গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাট যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা। ভেসেল চড়ে কচুবেড়িয়া ঘাট যেতে যেতে কিন্তু আর একটা অসাধারণ দৃশ্যের সাক্ষী হলাম। ওটের চারিপাশে কিন্তু প্রচুর পাখি উড়ছিল। তোমরা চাইলে কিন্তু লট নাম্বার 8 ঘাট থেকে এই পাখিদের জন্য খাবার কিনে নিয়ে যেতে পারো। মূলত ওরা খাবার খাওয়ার জন্যই কিন্তু এই বোটের চারিদিকে এরকম ভাবে ঘোরে। অবশেষে আমরা পৌঁছে গেলাম কচুবেড়িয়া ঘাটে। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু যাচ্ছে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এটা হচ্ছে গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাটের প্রধান গেট। তো এইটা হচ্ছে ভেসেলের ব্রিজ। এইখান থেকে পার করেই এই যে এই রাস্তা ধরে তোমার যেতে হবে হচ্ছে গঙ্গাসাগর। গঙ্গাসাগর এখান থেকে মোটামুটি 25 কিলোমিটার রাস্তা। তো এইখান থেকেই তোমার যেতে হবে। এটিঘাট থেকে বেরিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার জন্য এখানে কিন্তু এই ভ্যানগুলো রয়েছে। জেটিঘাট থেকে বেরিয়েই কিন্তু দুপাশারই তোমরা দেখতে পাবে প্রচুর ম্যাজিক, টোটো, অটো, টাটা সুমো রয়েছে। এগুলো কিন্তু সবই যাচ্ছে কপিল মুনির আশ্রমে। তবে তোমরা যদি একটু কম খরচে যেতে চাও তাহলে খানিকটা এগিয়ে এসেই পাবে শেয়ার টোটো, অটো এবং বাস। এইটা হচ্ছে ভেসেলের ঘাট আর এই হচ্ছে রাস্তা। এই যে এইখানে এই সামনেই হচ্ছে এখানে বাস স্ট্যান্ড। আর এখানে লাইন দিয়ে কিন্তু টোটো আছে, অটো আছে এবং ম্যাজিক গাড়িও আছে। বাস ভাড়া কত করে এখান থেকে? 40 টাকা। 40 টাকা। ম্যাজিক কত? ম্যাজিক 50 টাকা। ম্যাজিক 50। দাদা অটো এখান থেকে কত ভাড়া? অটো এখানে লোকালে 50 টাকা ভাড়া, রিজার্ভে করলে 300 350 টাকা লাগে একটা অটো। আচ্ছা হ্যাঁ, শুধু যাওয়া আর আসলে আবার সেই 300 350 টাকা লাগবে। ঠিক আছে? কজন আছে? কজন যেতে পারবে?
আমাদের অটোতে এখানে 8 জন বসে, 2 জন 3 জন 3 জন 6 জন 7 জন 8 জন বসে। ঠিক আছে। তো যেমনটা বন্ধুরা তোমরা দেখতে পেলে যে এখানে বাস হচ্ছে সব থেকে কম 40 টাকা ভাড়া, আর অটো আর ম্যাজিক হচ্ছে 50 টাকা করে ভাড়া। ম্যাজিক কিন্তু ওরা 50 টাকা করে পার হেড নেবে, আর যদি অটো তোমরা টোটাল রিজার্ভ করো তো 8 জন বসতে দেবে 350 টাকা, যেমনটা তোমরা দেখতে পাবে। মেলার সময় কি ভাড়া থাকবে সেটা মনে হয় না এই ভাড়াতে যাবে ওরা, হয়তো এর ভাড়া বাড়াবে কিছু, আর হয়তো 100-200 টাকা বেশি নেবে, কিন্তু আপাতত এখন এই নিয়মে ওরা চলছে। অবশেষে বাসে করে রওনা দিলাম কপিলমুনি আশ্রমের উদ্দেশ্যে। ইটিঘাট বাস স্ট্যান্ড থেকে কপিলমুনি আশ্রমের দূরত্ব প্রায় 25 কিলোমিটার, আর এই 25 কিলোমিটার রাস্তা যেতে আমাদের প্রায় 30 মিনিট মতো সময় লেগেছিল। এই যে আমি নামলাম, প্রায় আধ ঘন্টা সময় লাগলো জেটি ঘাট থেকে এইখানে সাগর আসতে। তো এখান থেকে এবার তোমরা হেঁটেও যেতে পারো বা টোটো করেও যেতে পারো। টোটো 10 টাকা করে ভাড়া নেয় এই মন্দির অবধি যেতে, কপিলমুনি আশ্রম অবধি, আর হেঁটে 5 মিনিট সময় লাগে। তো এইটা হচ্ছে সামনে গেট। এই দিকটা হচ্ছে বাস স্ট্যান্ড, এটা টোটো স্ট্যান্ড, আর এটা হচ্ছে ম্যাজিক এবং অটো স্ট্যান্ড। এই রাস্তা সোজা হেঁটে গেলেই কপিলমুনি আশ্রম। আমি তো হেঁটেই যাচ্ছি, দেখি কতক্ষণ সময় লাগে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এই কথাটা কিন্তু আমরা অনেকেই জানি। তবে এখন আর গঙ্গাসাগর একবার আসার কোনো মানেই হয় না, যেহেতু ট্রান্সপোর্টেশন সিস্টেম এখন এতটাই উন্নত হয়ে গেছে যে বারবার গঙ্গাসাগর আসা কিন্তু এখন কোনো ব্যাপারই না। সাগর যখন এসেই পড়েছি, তাহলে কিন্তু কপিলমুনি আশ্রমে একবার পুজো দেওয়াটাও জরুরি। মন্দির ঢোকার ঠিক আগেই কিন্তু রয়েছে প্রচুর পুজো সামগ্রীর দোকান। তোমরা চাইলে সেখান থেকেই একটা পুজোর ডালা কিনে মন্দিরে পুজো দিতে পারবে। ডালা কত করে স্টার্ট? 30 টাকার আছে, 50 টাকার আছে, 100 টাকার আছে। 50-এর কি আছে? 50 টাকার আলতা, সিঁদুর, নকুলদানা, ফুলদুপ, জরি কাপড়, ফটো। ঠিক আছে, দিয়ে পুজোর ডালা হাতে নিয়ে নিয়েছি এবং দাঁড়িয়ে পড়েছি লাইনে। পুজো দেবার লাইন বেশ বড় হলেও মন্দিরের ভিতরে কিন্তু আমাদের যেতে খুব একটা বেশি সময় লাগেনি। কপিলমুনির এই মন্দিরটি কিন্তু নতুন মন্দির। পুরনো মন্দিরটি অনেকদিন আগেই সাগর গর্ভে বিলীন হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে গেল, মোটামুটি ফাঁকাই আছে। তো এবারে তোমাদের গঙ্গা দর্শনটা করিয়ে দিই। গঙ্গা হচ্ছে এই সোজা, এই ঠিক মন্দিরের এই সোজা। তোমাদের দেখাচ্ছি আমি, আগে জুতোটা পরি। জুতোটা যেখান থেকে আমি ডালা নিয়েছি সেখানেই রেখেছি। কথিত আছে অযোধ্যা নগরীর রাজা সাগর একবার যজ্ঞের আয়োজন করেন, আর সেই যজ্ঞের ঘোড়া ইন্দ্রদেব লুকিয়ে রেখেছিলেন পাতালে। সাগর রাজার 60,000 পুত্র ঘোড়া খুঁজতে খুঁজতে পাতালে এলে তারা সেখানে সেই ঘোড়াটিকে দেখতে পায়, এবং ঘোড়াটির পাশেই দেখতে পান তপস্যারত এক মুনিকে। তিনিই ছিলেন বিষ্ণুর অবতার কপিলমুনি। কপিলমুনি ঘোড়াটিকে অপহরণ করেছেন এমন সন্দেহে রাজার 60,000 পুত্র কপিলমুনির ওপর আক্রমণ করেন। এই কারণে ক্ষুব্ধ হয়ে কপিলমুনি রাজার 60,000 পুত্রকে ভস্ম করে দেন এবং তাদের ঠাঁই হয় নরকে। সেই 60,000 পুত্রকে স্বর্গবাসী করার জন্য রাজা সাগর বহুবার কপিলমুনির কাছে অনুরোধ করেন।
তখন কপিল মুনি বলেন, যদি পার্বতী কোনোদিন গঙ্গার রূপে মর্তে অবতীর্ণ হন, তারই পবিত্র জলের ছোঁয়ায় ওই 60,000 পুত্র স্বর্গবাসী হবে। মন্দির থেকে বেরিয়ে গঙ্গাসাগরের দিকে যাওয়ার পথে তোমরা কিন্তু পেয়ে যাবে এরকম প্রচুর কেনাকাটা করার দোকান। এই হচ্ছে মন্দির, আর এই সোজা রাস্তা ধরে এলেই সাগর। যেহেতু ঝড়ের প্রকোপ এখানে একটু বেশিই পড়ে, তাই প্রতি বছরই পৌষ সংক্রান্তির আগে এখানে ঘাট মেরামতির কাজ চলে। তোমরা যেখানটা দেখতে পাচ্ছ যে বাঁধ দেয়া হচ্ছে, এখানে কিন্তু আগে মকরের স্নানটি হতো, কিন্তু যেহেতু এখানে মেরামতির কাজ চলছে, স্নানের জায়গা এখন বদলে দেওয়া হয়েছে। এইখানটা এখন তো কাজ চলছে, আর তো 15 দিনের মধ্যেই এখানে মেলা। তো এই যে এখানে বাঁশ দিয়ে বেকারি দিয়ে ঘর করার সব কাজ চলছে, আর এর মধ্যে এর ওপরে লাগাবে হচ্ছে এই হোগলা পাতা। হোগলা পাতা দিয়ে এখানে ঘর করা হবে, যাতে পুণ্যার্থীরা এখানে এসে থাকতে পারে। এই গঙ্গাসাগর মেলা কিন্তু দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা, মানে কুম্ভ মেলার পরেই কিন্তু এই গঙ্গাসাগর মেলা। যেহেতু পৌষ সংক্রান্তির পূর্ণ লগ্নে এখানে প্রচুর দর্শনার্থী এসে উপস্থিত হন, তার কারণে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও বেশ ভালো থাকে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, সামনেই কিন্তু রয়েছে একটি স্থায়ী ওয়াচ টাওয়ার। এইরকমই আরও অনেক অস্থায়ী ওয়াচ টাওয়ারও তৈরি হবে ঠিক মেলার আগে। মন্দিরের কাছেই কিন্তু রয়েছে প্রচুর নিরামিষ হোটেল, যেখান থেকে তোমরা দুপুর এবং রাতের খাবারটা খেতে পারবে। মন্দির থেকে বেরিয়ে বাঁ দিকে গেলে তোমরা দেখতে পাবে দুপাশারই প্রচুর সাধু সন্ন্যাসীরা বসে আছেন। এবার বলি গঙ্গাসাগরে এসে তোমরা কোথায় থাকবে। মন্দির থেকে ঠিক 5 মিনিট দূরত্বেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। এটিই হলো গঙ্গাসাগরের ভারত সেবাশ্রম সংঘের প্রধান গেট। তোমরা কিন্তু এখানে এসেই রুম বুকিং করতে পারবে। এইটা হচ্ছে রুম বুকিং এর কার্যালয়। ভারত সেবাশ্রম সংঘের মধ্যেই কিন্তু রয়েছে এরকম একটি সুন্দর মন্দির, সুবিশাল এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই জায়গায় কিন্তু এসে তোমরা অনায়াসেই থাকতে পারো। রুমের এখানে চার্জেস, রুম এখন অ্যাভেলেবেল আছে, কিন্তু মেলার সময় আমার মনে হয় না অ্যাভেলেবেল থাকবে বলে। তো রুমের চার্জেস আছে হচ্ছে অ্যাটাচ বাথরুম হলে দুজনের জন্য 500 টাকা, আর নন অ্যাটাচ বাথরুম যদি কমন বাথরুম হয় তাহলে 300 টাকা। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও।